দিনের পর দিন কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা? অপহরণ নাকি নিখোঁজের শিকার হয় তারা? পুলিশ সদর দপ্তর বলছে গত 7 মাসে অন্তত 15,000 শিশু হারিয়ে যাওয়ার জেনারেল ডায়েরি বা জিডি হয়েছে থানাগুলোতে। এদের মধ্যে আবার কেউ কেউ ফিরেও এসেছে, তবে নেই কোনো সঠিক হিসাব। শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব আজ। কোলাহলে ভরা এই চেনা শহরে প্রতিদিন কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু এই ভিড়ের মধ্যেই হঠাৎ হারিয়ে যায় কোনো এক চেনা মুখ, কোনো এক অবুঝ শিশু। 4 বছরের রূপা 1 বছর আগে বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি। 10 বছরের বড় ভাই রিফাত সাইকেলের পেছনে সিট শূন্য নিয়ে ঘুরে বেড়ায় বোনের খোঁজে এখনো। পুলিশ একদিনে এসেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আক্ষেপ রুনার মায়ের, চোখের জল আর অপেক্ষা শেষ হয় না। বারবার থানায় গেছি, হতাশ হয়ে ফিরছি। ওনারা আমাকে শিখাইয়া দেয়, দোয়া পড়ো, আল্লাহকে ডাকো। দেশে এবং বিদেশের ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যে সবাই মিলে আমার মেয়েকে খুঁজুন। 5 বছরের মুস্কান আর 8 বছরের সাইদ, দুই ভাই বোন খেলছিল নানা বাড়ির সামনে। সেখান থেকে বেড়ানোর প্রলোভন দিয়ে পাশের হোটেলের কর্মচারী দুই শিশুকে অপহরণ করে। থানার পাশাপাশি মুস্কানের বাবা জুয়েল মুন অ্যালার্ট টোল ফ্রি নাম্বার 13219 যোগাযোগ করে। সৌভাগ্যবান এই পিতা ফিরে পান শিশুদের। মেয়েকে নিয়ে চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আর কি মুন অ্যালার্টকে করে ইনফরমেশন করে। যখন মনে করেন এই অ্যালার্টটা জারি হওয়ার সময় এই আসামি রাত্রে না সকালবেলা সম্ভবত ও দেখছে। দেখার পরে ওই সদরঘাট টার্মিনালে একটা আপনার বিলবোর্ড আছে, বিলবোর্ডে যখন মেয়ের ছবি ভাইসা উঠছে, ও ভয়তে আমার মেয়েকে ওইখানে রেখেই চলে গেছে। গত 7 মাসে 15,000 শিশু হারানোর জিডি হয়েছে সারা দেশের থানাগুলোতে। অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী মাসে গড়ে হারিয়ে যাচ্ছে 2245 জন শিশু। এদের মধ্যে বড় একটি সংখ্যা ফিরেও এসেছে দাবি পুলিশের। আর উদ্ধারের পর সবাই কি ফিরতে পারে আপন ঠিকানায়? তাদের আশ্রয় কোথায় হয়? অপরাজয় বাংলা শেল্টার হোমের হালিমা তাই 8 বছর পরেও ফিরতে চায় নিজ বাড়িতে। ভাইয়ার সাথে আর নানির সাথে বাইরে কোথাও যাচ্ছিলাম, পিছে আমি ঘুমায় গেছিলাম। পরে বাস থামছে, নানি আর ভাইয়া নেমে গেছে। ভাইয়াকে দেখতে ইচ্ছে। আবার এখানে আশ্রয় থাকা নুরুন্নাহারের মনে ছিল মাত্র 2টি শব্দ। সেই সূত্র ধরেই স্বেচ্ছাসেবকদের সহায়তায় 8 বছর পর বাড়ি ফেরে সে। যে জেলা থেকে ওরা বড় হয়েছে সেই জেলা এবং যেখানে থেকে বড় হয়েছে গ্রাম, এই দুটো নাম বলতে পারলে আমরা কোনো না কোনোভাবে ক্লু বের করে আমরা সেখানে পৌঁছাই। শিশুরা অনেক ছোটোতে হারাই গেছিল, 6 বছর আমরা পেয়েছিলাম। তো বলতো যে আমার হচ্ছে বাংলা বাজার নোয়াখালী। শিশু নিখোঁজ হওয়ার প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এটিকে গোল্ডেন আওয়ার্স বলা হয়। এই সময় যত দ্রুত অনুসন্ধান করা যায় এবং বেশি সংখ্যক মানুষকে তথ্য জানানো যায়, তবে শিশুকে শনাক্ত করার সম্ভাবনাও বেড়ে যায়। শাহনাজ শারমিন, 71, ঢাকা। কোনো ব্যবসায়ীকে ফোন করে 50 লাখ, কারো কাছে আবার 10 লাখ টাকা দাবি করে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেয়া হচ্ছে মোবাইলে। মিরপুরের 4 স্টার গ্রুপ এবং আশিক বাহিনীর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। মিরপুরের 4 স্টার গ্রুপ ও আশিক বাহিনীর সদস্যরা কতটা ভয়ঙ্কর, এই অডিও রেকর্ড তারই প্রমাণ। আমি আশিক বলতেছি। আশিক জি হ্যাঁ, আপনার এটা কি আপনার রাসেল ভাই আর নশদ নামের একটা লোক, ওনারা চালানে ব্যবসা? এটা ওনারা আছে, স্টেক হোল্ডার আছে। জি জি, আমি আপনারে বলি, এই আপনি মাসে 50,000 করে টাকা দিবেন আর একবারে দিবেন 10 লাখ, ঠিক আছে? ওইলে আপনি ব্যবসা চালান, নাহলে ব্যবসাটা বন্ধ করে দেন। শুধু এই ব্যবসায়ীকে নয়, গত কয়েকদিনে মিরপুরের এমন বহু ব্যবসায়ীকে ফোন করে চাঁদা চেয়েছে কিশোর গ্যাং লিডার আশিক। ভাইয়ের কি প্রজেক্ট করতেছে না আমগো এখানে? হ্যাঁ ভাইকে আপনার এই প্রজেক্টে কাজ কাম বন্ধ করে দিয়েছিলাম, খবর পাইছিলেন আপনি? হ্যাঁ, আপনারে বললে দিলাম, আপনার আগের বার বলা হয়েছে, আপনি শোনেন না। আপনি 50 লাখ টাকা দিবেন, দিয়া কাজ কাম চালু করবেন। এর আগে যদি কোনো কাজ কাম করছেন, আপনার যেই পোলাবান কাজ কাম করবো, একটা পোলাবানও সুস্থ থাকবো না। তাদের এমন হুমকিতে অতিষ্ঠ ইন্টারনেট ব্যবসায়ী নওশাদ। সকালে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
নওশাদের দাবি, দীর্ঘদিন ধরে তার ইন্টারনেট ব্যবসা দখলে নিতেই মুঠোফোনে চাঁদা দাবি সহ হুমকি দিচ্ছেন সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক। আমার ভাইস্তার হাতে আমি ব্যবসাটা দিয়ে রাখি। আমার ভাইস্তাকে বলতেছে যে তোমার চাচাকে বলবা 10 লক্ষ টাকা দিতে, না হলে ব্যবসা করতে দিব না, ব্যবসা বন্ধ করো। পরে আবার ফোন করে বলতেছে এবার আমি আর ফোন দিব না। আমার ভাইস্তা ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিতে, এটা আমার এত ইউজার নাই। বলতেছে কি আছে, আমি আর ফোন দিব না, এবার তোমাদেরকে বুঝাই দিব। আমি কাউকে চাঁদা দিব না, আমি বেঁচে থাকতে আমি 1 টাকাও কাউকে দিতে পারবো না, আমাকে মেরে ফেলুক। 4 স্টার থেকেই কেউ আমাকে চাপে, আশিক তো একটা 4 স্টারই। এছাড়াও চাঁদা না পেয়ে 4 স্টার গ্রুপের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দফায় দফায় তাকে হেনস্থা করছে বলেও অভিযোগ নওশাদের। ডিবি এসে পুরা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট, এমন কোনো লোক নাই যার ছবি তুলে নাই। ছবি তুলে কাকে পাঠাচ্ছে একমাত্র সে জানে। এসপি আপনার শরীফ ভাই, তো উনি লোক অনেক বলে, উনাকে চাপ দেওয়া হইতে যে নওশাদকে যেভাবে করুক একটা মামলা দোক, তো তিনি আমাকে ছেড়ে দিতে। তারপরে উনাকে বলা হইতে যে তুমি ছাড়লা কেন তাকে, আবার তো ওকে ধরতে হবে। তাই এটা কে বলতেছে, কোনো সন্ত্রাসী বলতেছে তাকে, কোনো তো ভালো লোক বলবে না। ফতে যে আমার নামে ক্লেম করছে, এই টার্গেট আমি বলছি তাদের লোক, এইটা মামুন ভাইদের লোক, ঠিক আছে, তাদের রূপেই চলে। ওর ছেলেও তাদের সাথে। কিন্তু দ্রুত এসব আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি সবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। টাকার পেছনে না ছুটে পেশাদারিত্ব, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে। সকালে রাজধানীর পান্থপথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন তিনি। শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায় আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। বর্তমান প্রশাসনের ব্যর্থতায় নাগরিক ভোগান্তি চরমে ঠেকেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তার অভিযোগ, নিয়মিত ট্যাক্স দিলেও ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ক্লিন ঢাকা কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান সেলিম উদ্দিন। হুঁশিয়ারি দেন, সিটি নির্বাচন সুষ্ঠু না হলে ইসিকে জনগণের কাছে এর জবাব দিতে হবে। বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে জনগণ কোনো গড়িমসি সহ্য করবে না বলেও জানান তিনি। একটি শহরের নাগরিককে যখন নিজের রাস্তা নিজেই পরিষ্কার করতে হয়, তখন সেটা নাগরিকের সচেতনতার গল্প নয়, সেটা প্রশাসনের ব্যর্থতার প্রমাণপত্র। নাগরিকরা যখন নিজ হাতে ঝাড়ু তুলে নিতে হয়, তো এটা আমাদের জন্য কোনো সুখকর গল্প নয়, বরং এই প্রশাসনের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে আসলে এই প্রশাসন ব্যর্থ। সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে নিয়ে রুখে দাঁড়াবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার রাজধানীর ফার্মগেট দলের প্রতিনিধি সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক এই দাবি করেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশকে আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ভারতসহ অন্য যে কোনো দেশের আধিপত্যবাদী মনস্তত্ত্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ারও আহ্বান জানান তিনি। আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নকে ভারত নিজের পরাজয় হিসেবেই দেখছে। তাই ২৪ গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্য কোনোভাবেই অকার্যকর করতে দেয়া যাবে না। যে বাংলাদেশ কারো কাছে আর মাথা নত করবে না, তার বক্তব্যকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে বলতে চাই, এই বীরত্ব কেবলমাত্র ভারতের ক্ষেত্রে দেখালে চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা আমাদের উপরে কোনো অন্যায় চুক্তি চাপিয়ে দিতে চায়, জবরদস্তি করে তারা কোনো চুক্তি চাপিয়ে দিতে চায়, সবার ক্ষেত্রে
এরকম শক্তি আমাদের দেখানো দরকার। যদি আপনারা সত্যি সত্যি মেরুদণ্ড সম্পন্ন কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চান, তাহলে সরকারকে এই পথে সরকারকে যেতে হবে। ভাদ্রের গরমে অসহনীয় জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে সাময়িক বৃষ্টির স্বস্তি দিলেও আবার গরম অনুভব হচ্ছে। বাতাসে 90% পর্যন্ত আর্দ্রতাই অসহনীয় গরমের কারণ। তবে আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে নেপালের কারণে সরাসরি বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিন নীরার প্রতিবেদন। আকাশ পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টির স্বস্তি স্থায়ী হচ্ছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া কর্মকর্তা জানান 24 ঘন্টায় দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, আর রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে, এখনও যদিও সেটা লোয়ে পরিণত হয়নি। এর প্রভাবেও আমাদের উপকূলীয় এলাকায় একটু ঝোড়ো বাতাস, মেঘের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যার শঙ্কা আছে কিনা প্রশ্নের জবাবে বলেন, হাওড় অঞ্চলের হঠাৎ বন্যা সাধারণত আগাম বর্ষায় হয়। সাধারণত প্রি মনসুনে দেখা যায় যে আসাম বা ওই এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয়, তার প্রভাবে যেটা হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, এটা হয়ে আকস্মিক বন্যা হয়ে থাকে। তো ওই সময় এটার ক্ষতিকারক প্রভাবটা সবচেয়ে বেশি, কারণ ওই সময় মাঠে প্রচুর ফসল থাকে, বিশেষ করে ধান। আমাদের আপ স্ট্রিমে বিশেষ করে আসাম বা মেঘালয়ের দিকে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন হয়তো বা ওই ওয়াটার লেভেলটা রাইজ করবে, যে একেবারে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে যাবে বা এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। সাম্প্রতিক নেপালের ঘটনার পর বাংলাদেশে এমন দুর্যোগের ঝুঁকি নেই বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। ঘটনা ঘটছে, এটার প্রভাবটা পড়বে মানে ভারতের যে নেপাল এবং ভারতের বর্ডারের যে বিশেষ করে বিহার বা উত্তরপ্রদেশের দিকে, সম্ভবত আমার যতটুকু ধারণা যে বিহারের দিকে। তো ওটা দিয়ে আমাদের টেরিটরিতে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। ভেজাল ও কৃত্রিমতার অন্ধকার দূর করে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বপ্ন দেখালেন খাদ্য মন্ত্রণালয়ের নতুন কান্ডারি আফরোজা খানম। টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নামছেন ভেজাল বিরোধী আপসহীন এক সংগ্রামে। ৭১ টেলিভিশনকে নিজের দূরদর্শী নানা ভাবনার কথা জানিয়েছেন সফলভাবে বিমান মন্ত্রণালয় পরিচালনা করা এই মন্ত্রী। সাজিদ সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আকাশ ছোঁয়া স্বপ্নকে ডানা মেলতে শিখিয়েছেন সাফল্যের সাথে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যুগান্তকারী সব অর্জনের পর গেল ২১ আগস্ট আফরোজা খানমকে দায়িত্ব দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়ে। হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে আনা সহ দৃশ্যমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। বিগত সময়ে আমার যে দায়িত্বটা ছিল, আমি সেটা পালন করার সঠিক এবং সততার সাথে পালন করার চেষ্টা করেছি। দায়িত্বের জায়গা বদলালেও বদলায়নি তার কাজের গতি। ৭১ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়কে শতভাগ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। খাদ্যটাকে যেন মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে চায় যাতে মানুষ সেখানে তার যে নিরাপত্তাহীনতা ছিল, তার স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে, সেটা থেকে যেন আমরা তাকে উদ্ধার করতে পারি, সে যেন একটা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে কিন্তু খাদ্য নিরাপত্তার কথাটাই বেশি বলেছেন, ওইটার উপরে গুরুত্ব দিয়েছেন, কারণ উনি সবসময় জনগণের কথা চিন্তা করেন। সেই চিন্তার বেসিসে কিন্তু এই খাদ্য নিরাপত্তার কথাটা এসেছে। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে খাবারের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা জানান মন্ত্রী। স্পষ্ট করেছেন, কেবল সাময়িক অভিযান নয়, বরং স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের খাদ্য পরীক্ষাগার ও ল্যাবরেটরিগুলোর আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে সেটাকে আরও ডেভেলপ করার জন্য, যাতে আমরা সর্বরকমের খাদ্য সেখানে যেন আমরা পরীক্ষা করতে পারি।
প্ল্যানিংয়ের মধ্যে আছে যে নিরাপদ খাদ্য যে দপ্তর যেটা আছে সেটাকে আমরা অলরেডি আমাদের ঢাকায় জায়গা নেওয়া হয়েছে আশুলিয়ার দিকে। ওইখানে আমরা একটা চাচ্ছি যে ওইটা আন্তর্জাতিক মানের একটা খাদ্য অধিদপ্তর করার জন্য, যাতে সব ধরনের খাদ্য আমরা ওইখানে পরীক্ষা করতে পারি। নতুন খাদ্যমন্ত্রীর এসব পদক্ষেপ দেশের মানুষের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার নামে চতুরতার আশ্রয় নেওয়ার অভিযোগ বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও প্রতিষ্ঠানটির দাবি নিয়ম মেনেই ইউজিসি ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা স্বাস্থ্য বিষয়ক কোর্স পড়াচ্ছেন। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তাদের। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। হামদর্দ বিশ্ববিদ্যালয় ১৬০ বিঘা জমিতে নিজস্ব বড় ক্যাম্পাসে যার অবস্থান। 4টি অনুষদে 17টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে এখানে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাশেই 3 তলায় একটি ভবন। এখানেই রয়েছে হামদর্দ হাসপাতাল, ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউট এবং ছাত্রী হোস্টেল। তবে এখানে পড়ুয়াদের চোখে মুখে হতাশা। কেন? তো আমাদের কোনো কাউন্সিল হয় নাই। বড় ভাইরা আছেন যারা এখন প্র্যাকটিস লাইফে গিয়ে অনেকটা বৈষম্যের শিকার হচ্ছেন। একই ভবনে চলছে ইউনানি ও আয়ুর্বেদিকের 3 ধরনের লেখাপড়া। ইনস্টিটিউটে ব্যাচেলর কোর্স, বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের অধীনে নিয়মিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি এবং ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে। বাংলাদেশে কিন্তু প্রথম বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি কিন্তু এটাই। ফ্যাকাল্টি এটা হামদর্দ বিশ্ববিদ্যালয় তাদেরকে সার্টিফিকেট দেয়। প্রশ্ন হচ্ছে, এরকম অনুষদ খুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল সংশ্লিষ্ট কোনো কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারে কিনা। সিএসসির সাথে যদি ট্রিপলি সাংঘর্ষিক না হয়, ইসলামিক স্টাডির সাথে যদি ফার্মেসি সাংঘর্ষিক না হয়, তাহলে অন্য প্রোগ্রামের সাথে বিএমএস কেন সাংঘর্ষিক হবে আর কি। বিপত্তি বাধে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে হামদর্দ তাদের প্রতিষ্ঠানে ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করলে এবং ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া শুরু করলে। ডিপ্লোমা কোর্সের ওটা হলো এসএসসি পাস করে ভর্তি হয়, আর এখানে এইচএসসি পাস করে ভর্তি হয় এবং এটা 5 বছরের কোর্স, 1 বছর ইন্টার্নশিপ। ওটা হলো 4 বছরের কোর্স। ওই কোর্স আর এই কোর্স এক হওয়ার কথা না। এখন তো সুযোগই নাই কনডেন্স কোর্স দেবার, এবং বাংলাদেশ সরকারেরও কোনো নীতিমালা নাই। যারা দিচ্ছে আমি মনে করি সেটা সম্পূর্ণ অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ করতেছে এবং শিক্ষার ব্যবস্থাও তারা নষ্ট করতেছে। 2013 সালের অক্টোবরে হামদর্দ বিশ্ববিদ্যালয়কে ব্যাচেলর অব ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের বছর অনুমোদন মেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও। এর আলোকে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে 8টি ব্যাচে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করে। তবে এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিবন্ধন দেওয়া হয়নি। পরে তারা ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড থেকে নিবন্ধন সংগ্রহ করেন। এটা মন্ত্রণালয় থেকে একটা অফিস আদেশ হতে পারে, হয়েছে মনে করেন হয়েছে, কিন্তু অর্ডিন্যান্স আইন যেটা, আর অর্ডিন্যান্সের ভিত্তি স্ট্রং নাকি স্ট্রং সেটাই হলো কথা। এসব নিয়ে সরকারি পর্যায়ে নথি চালাচালি হলে 2022 সালের আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল সংক্রান্ত সব বিষয় ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়। সেই নিয়ম মেনে সমন্বিত পরীক্ষার মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউটে ব্যাচেলর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করায় হামদর্দ এবং অ্যাফিলিয়েশন নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 3 বছর এভাবে চললেও 2025 সালে পূর্বের মতো বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীনে আবারও ব্যাচেলর পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু করে হামদর্দ বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা পাশ করাদের জন্য চালু করা হয় ব্যাচেলর প্রোগ্রামও। তখন ছাত্র পাওয়া যায়নি আলটিমেটলি আর কি। তখন এই ফ্যাকাল্টির কার্যক্রমটা আমরা কিছুদিনের জন্য আর কি এটা পজ করে রাখি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন বলছেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব করার সুযোগ নেই। একই ইনস্টিটিউটের মধ্যে 3 ধরনের কোর্স, একটু অবাক করার বিষয়। আমি তাদের ব্যাচেলর ডিগ্রি নিয়ে তাদের অনুমোদন নিয়ে সন্দিহান। যদি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কর্তৃক অ্যাপ্রুভ থাকে, তারপরেও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ডিজিএমই বা স্বাস্থ্য দপ্তরের
বিএমডিসি এরা নিয়ে চালাতে হবে, কারণ এটা মানুষের জীবনের উপর কাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রমে অবাক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিষয়টির সত্যতা নিশ্চিত হতে তিনি সময় চান। হামদর্দ থেকে গ্র্যাজুয়েশন দেওয়ার কোনো সুযোগ নেই ওদের নিজেদের ফ্যাকাল্টি খুলে, কাজে এটা আমাদের ল অনুযায়ী তার পারার কথা না। কাজে এরকম কিছু হচ্ছে কিনা এটা আমি জানবো। হবে এমনও হতে পারে আমাদের ধারণার বাইরে ওরা এই কাজটা করতেছে, তো সেটা আমার জানতে হবে না। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রথমে সময় দিলেও পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যের সাথে যোগাযোগ করতে বলেন। তিনিও বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে সময় চান। আপনাদের কোয়ারিগুলি যদি একটু আমাদের আগে দেন তাহলে আমাদের একটু এক্সপ্লোর করে নিয়ে তারপর বলতে সুবিধা হবে। 2 দিন পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করা হলে অতিরিক্ত মহাপরিচালক জানান, নিয়ম না মেনে অনুষদ খুলে হামদর্দ বিশ্ববিদ্যালয় ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে কোর্স চালু করেছে। ওরা ফ্যাকাল্টি খুলে তো এখন দিতে পারে না, ওরা এটা একটা ইস্যু ছিল। হ্যাঁ, ওরা ফ্যাকাল্টি খুলে 8টা ব্যাচ মনে হয় বের করছিল, ওদেরকে কিন্তু আমরা কিছু করছি না। ওরা কিন্তু অ্যাক্রিডিটেশন পায় না, ওরা কিন্তু রিকগনিশন পায় না। আর ইউজিসি থেকে জানানো হয় 2003 সালের জুনে একটি প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো প্রকার মেডিকেল ফ্যাকাল্টি পরিচালনা করা যাবে না। ইউনানি ও আয়ুর্বেদিক খাতে শিক্ষা অর্জন এবং চিকিৎসা সেবায় শৃঙ্খলা আনতে সমন্বিত একটি আইন ও নীতিমালা প্রণয়নের দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিহত 9 বাংলাদেশের মধ্যে 7 জনের মরদেহ পৌঁছেছে নওগাঁর আত্রাইয়ে। সকালে একসাথে সবার জানাজার পর যার যার পরিবারের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে আগুনে নিহত শ্যামল উদ্দিনের দাফন হয়েছে রাজশাহীর বাগমারায়, আর রবিউল ইসলামকে নাটোরের নলডাঙ্গায় দাফন করা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে রাত 1টায় নওগাঁর আত্রাইয়ে পৌঁছে সৌদি আরবের রিয়াদে আগুনে পোড়া 7 বাংলাদেশির মরদেহ। সেখানে তাদের কফিন নিতে আগে থেকেই অপেক্ষা ছিলেন স্বজনরা। মরদেহ দেখার পর কান্নায় ভেঙে পড়েন সবাই। আমি প্রতিবন্ধী, আমার আরেকটি ছেলে দৃষ্টিবন্ধী, এখন আমার পরিবারে হাল ধরার মতন কেউ নেই। 2টা ছেলে মেয়ে আছে, তারা যেন মানুষের মতন মানুষ করে যেন সরকার দেয়। এরপর শুক্রবার সকাল 10টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। নিহত 7 জন হলেন আত্রাই উপজেলার উদনপুই গ্রামের মোহাম্মদ ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী এবং কলিম উদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পার কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সর্দার। নিহত পরিবারগুলোর দাবি এটি মোটেও দুর্ঘটনা নয়, তাদের হত্যা করা হয়েছে। বেতন পাইছে ছাড়ার আগে রবিবারে বিকাল 5টার দিকে এই অগ্নিকাণ্ড এসে মারা গেছে। এই ভাই আমার 4 বছর হচ্ছে সৌদি আরব গিয়েছিল, এই ছোপা ফ্যাক্টরিতে আগুন দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়ে গেছে। আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে আগুনে নিহত বাকিদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত তাদেরও মরদেহ দেশে ফেরানো হবে। এবং যে 4 জনের কথা বলেন তাদের পরিবারের ইতিমধ্যে ডিএনএ টেস্ট স্যাম্পল নেওয়া হয়েছে, এগুলো যাচাই করা হবে, পরে দ্রুত পাঠানোর ব্যবস্থা করবে। এদিকে একই ঘটনায় নিহত শ্যামলের দাফন হয়েছে রাজশাহীর বাগমারার ঝিকরা ইউনিয়নে। বিয়ের জন্য অসচ্ছল পরিবারের একটু সচ্ছলতা নিয়ে এসে দেন, এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে নিহত রবিউল ইসলামের দাফন হয় তার গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গায়। মনিরা কাজুরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।